So chapter 4 electrostatics. আমরা তড়িৎ এই চ্যাপ্টারে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা যেটা চলতড়িৎ দুই ধরনের থাকে চলতড়িৎ স্থির তড়িৎ আমরা এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্থির তড়িৎ সম্বন্ধে জানবো সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে যেমন আমরা তো জানি ইলেকট্রন হচ্ছে একটা চার্জ ঠিক আছে প্রবাহ সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই তড়িৎটা হচ্ছে চলতড়িৎ মানে যখন কোনো ইলেকট্রন প্রবাহ হয় না কিন্তু কিছু পার্টিকেল চার্জ এবং আনচার্জ অবস্থায় থাকে তখন এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িতের উদ্ভব হয় যেমন আপনারা বলতে পারেন এটা এক ধরনের অনেক সময় এটাকে এক্সপ্রেস করার জন্য ডিসি ইলেকট্রিক ইলেকট্রোস্ট্যাটিক সিচুয়েশনও বলে ঠিক আছে সো এইটা এক ধরনের ফেনোমেনা মানে হচ্ছে ধর্ম দেখেন electrostatics is that branch of science which deals with the phenomena associated with electricity at rest মানে এইটা একটা ব্রাঞ্চ যেটা আপনার ওই ধর্মগুলো আলোচনা করে যখন ইলেকট্রিসিটি স্ট্যাটিক অবস্থায় থাকে বা রেস্ট অবস্থায় থাকে ঠিক আছে যখন ওখানের মধ্যে কোনো প্রবাহ হয় না যেমন ধরেন একটা পরমাণু কখন আপনারা চার্জ অবস্থা বুঝেন আয়নিত অবস্থা বুঝেন আয়োনাইজড যেটা বলে আয়নিত অবস্থা হ্যাঁ ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান আমি এগুলো বলেছিলাম আয়নিত হয়ে থাকা ঠিক আছে চার্জ মানে আধান বলতে বোঝাচ্ছে তার উদ্ধৃতি বা ঘাটতি ঠিক আছে ধরেন অক্সিজেনের আটটা ইলেকট্রন আছে ওখান থেকে যদি সে একটা দিয়ে দেয় তাহলে কি হয়ে যাচ্ছে সে যদি একটা দিয়ে দেয় তাহলে কি ধনাত্মক আধানে হচ্ছে তার মানে আধান বলতে বোঝাচ্ছে তার ওখানে পজিটিভ আধান বলতে তার মধ্যে ওখানে একটা ঘাটতি আছে ঠিক আছে সো এরকম আয়োনাইজড হয়ে থাকা মানে হচ্ছে তার মধ্যে ঘাটতি থাকা অথবা কোনো ইলেকট্রন বেশি থাকা এটা হচ্ছে তার আধান প্রকৃতপক্ষে ফান্ডামেন্টালি কেউ সবাই বলছে সব সায়েন্টিস্টরা বলছে যে আধান এবং চার্জ কিন্তু এগুলো আপনারা যেভাবে অ্যাটমিক স্ট্রাকচার গুলো দেখেন অ্যাটমিক স্ট্রাকচার গুলো কিন্তু প্রপারলি ওভাবে না সো এটা জাস্ট বোধগম্য হওয়ার জন্য অ্যাটমিক স্ট্রাকচার গুলো আধান গুলো তারপর চার্জিত আয়ন অবস্থার পরমাণুর ডিজাইন গুলো ওগুলো ওভাবে দেওয়া হয় জাস্ট এগুলো বোধগম্য হওয়ার জন্য ওটাকে ওভাবে মনে করবেন না ঠিক আছে সো it has been already discussed that generally an atom is electrically neutral সাধারণত সব সময় প্রকৃতির সবকিছুই নিউট্রালাইজ অবস্থায় থাকতে চায় ঠিক আছে আমি যখন একটা ইলেকট্রন নিয়ে নেব তখন ওটা তার আবার আগের অবস্থায় কারণ ইলেকট্রন যখন নিয়ে একটা প্রোটন এবং নিউট্রনের ধরেন এটা একটা অ্যাটম ঠিক আছে যদি ডিজাইনটা সুন্দর হয় মাউস দিয়ে আঁকা ওখানে কি থাকবে প্রোটন এবং নিউট্রন থাকবে ঠিক আছে ইলেকট্রনের সাথে প্রোটন এবং নিউট্রনের একটা রিলেশন থাকে আমার এখানে যতটা ইলেকট্রন ততটা প্রোটন নিউট্রনের চার্জ ওভাবে সাম্যাবস্থায় থাকে সো আমার যদি এখানে ইলেকট্রন যদি কম বেশি হয় তাহলে প্রোটন এই যে প্লাস নিউক্লিয়াসের মধ্যেও তার একটা চার্জের বৈষম্যতা সৃষ্টি হয় তো তখন ওই অ্যাটমটা মানে তার ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে থাকতে চায় মানে তার সাম্যাবস্থায় চলে যেতে চায় এটা সবকিছুই ঠিক আছে প্রকৃতির সবকিছুই সাম্যাবস্থায় থাকতে চায় সো আপনি যখন এই সময় ঠিক ওই জন্যই এই সাম্যাবস্থায় থাকার ইন্টেনশনটাই হচ্ছে আয়োনাইজড বা আয়নিত থাকা ঠিক আছে if somehow some electrons are removed from the atom of a body that it is left with a preponderance of positive charge ঠিক আছে একটা এই যে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম আর কি যে একটা আপনার ইলেকট্রন যদি নিয়ে নিই ঠিক আছে সে এটাকে শুদ্ধ বাংলায় কি বলে মানে একটা ইন্টেনশন আর কি ঠিক আছে যাওয়া তার ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যাওয়া পজিটিভলি রিমুভ হলে সে পজিটিভ চার্জে পজিটিভ চার্জ প্রাপ্ত হতে চায় on the other hand some electrons are added to it that would be negative charge
outbalance the positive charge and the body is said to negatively charged ঠিক আছে সো এখানে হচ্ছে ডিফিসিয়েন্সিটা অভাব ঠিক আছে কারো মানে পার্থক্যটা ডিফিসিয়েন্সি সবসময় অভাবও বোঝায় না পার্থক্য বোঝায় ঠিক আছে এই ডিফিসিয়েন্সিটা সে পূরণ করার যে আপনার চাওয়াটা আর কি ঠিক আছে সো এইটার প্রভাবটাই হচ্ছে আপনার স্ট্যাটিক ইলেকট্রিসিটি ঠিক আছে জলতরী যেমন আমি বলি আপনারা প্রায় এটা ফিল করেন বা এটা অনেকে এক্সপেরিমেন্ট করেছে যে প্লাস্টিকে চুল যখন ঘষার পর সেখানে একটা ইলেকট্রনের চার্জে পার্থক্য সৃষ্টি হয় ঠিক আছে মানে প্লাস্টিকে ধনাত্মক আধান যুক্ত হয়ে থাকে সো আপনি যখন এটা কাগজের কাছাকাছি আনবেন তখন এই ঘাটতি যেটা সে আবার পূরণ করতে চাইবে সো তখন দেখা যাচ্ছে তার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডেরও উদ্ভব হয় যদি ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টিস হচ্ছে আপনার সেটা ওখানে আকর্ষণ বা বিকর্ষণ থাকবে আপনার এটা সম্বন্ধে পরিচিত তো মনে হয় আমি এখন যেটা বললাম হ্যাঁ স্যার স্যার ক্লাস 9 এ পড়ছি হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে সো আমি এবার একটু পারমিটিভিটির মধ্যে যাচ্ছি absolute and relative permittivity so while discussing electrostatic phenomenon of certain property of the medium আমরা permittivity কথা বললেই আমাদের এই ইলেকট্রিসিটি ইলেকট্রন ঠিক আছে এইটার বিহেভিয়ার এবং ফেনোমেনন এটা ডিপেন্ড করে কোন মিডিয়ামে আছে বুঝতে পেরেছেন ধরেন সেটা পানির মধ্যে থাকলে এক ধরনের সেটা যদি আপনার কোনো ধরেন কি বলবো ভ্যাকুয়াম ঠিক আছে ভ্যাকুয়ামের মধ্যে থাকলে একরকম আর যদি প্লাজমা ম্যাটারের মধ্যে থাকে সেটা একরকম ঠিক আছে সেটা যদি আবার স্পেসের ব্ল্যাক হোল বা কোনো নেভিউলার মধ্যে থাকে তাহলে তার প্রপার্টিস একরকম ঠিক আছে এদিক থেকে হিসাব বিবেচনা করে সো এই পারমিটিভিটি বা মিডিয়াম দুই ধরনের আছে একটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি আর একটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি ঠিক আছে সো ফর মেজারিং রিলেটিভ পারমিটিভ ভ্যাকুয়াম অর ফ্রি স্পেসটা কনসিডার করা হচ্ছে is chosen as a reference এটাকে রেফারেন্স মিডিয়াম হিসেবে ধরা হচ্ছে আর এইটার মানটা হচ্ছে আপনার 8.854 into 10 to the power -12 বা 10 inverse 12 ফোর্স পার মিটার ঠিক আছে আর একটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি সেটা সবসময় 1 দ্বারা হয় আর আমি যদি পারমিটিভিটি রেফারেন্স বা পারমিটিভিটি হিসাব করি সেটা হচ্ছে এই ভ্যাকুয়ামের পারমিটিভিটি আর রিলেটিভ পারমিটিভিটির গুণফল ঠিক আছে আচ্ছা এখন লস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ঠিক আছে ফার্স্ট ল আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম না আপনারা কি পড়েছেন কুলম্বের সূত্র আগে হ্যাঁ পড়ছি আচ্ছা আচ্ছা এখানে চার্জ এটার সাথে আবার গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ বলেরও একটা রিলেশন আছে এই কুলম্ব সূত্রের সাথে ফার্স্ট ল লাইক চার্জেস আচ্ছা কুলম্ব বলছে লাইক চার্জেস মানে হচ্ছে সমান চার্জগুলো রিপেল ইচ আদার রিপেল মানে কি রিপেল মানে হচ্ছে বিকর্ষণ করে আর আনলাইক চার্জেস যেটা বিপরীত আধান তারা কি পরস্পরকে অ্যাট্রাক্ট করে ঠিক আছে The second law, according to this law, the force exerted between 2 point charges. দুইটা পয়েন্ট চার্জের উপর এটা ক্রিয়া করে is directly proportional to the product of their strength. Product মানে কি গুণফল তাদের স্ট্রেংথের গুণফল is inversely proportional to the square of the distance. তাহলে ডিসটেন্সের বর্গের কি ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক ঠিক আছে So this law is known as Coulomb's law and can be expressed mathematically as F proportional Q1 Q2 divided by d square. আর এখানে যদি আমি যদি এটাকে এখানে অবশ্যই একটা কনস্ট্যান্ট থাকবে সেটাকে k ধরা হচ্ছে ঠিক আছে সো আমি যদি ভেক্টর ফর্মে লিখতে চাই সো এই d এর ভেক্টর ফর্ম আছে ডিরেকশন ঠিক আছে এবং মান সো আচ্ছা এটা আমার মনে হয় এটা এক্সপ্লেইন করার দরকার নেই বেশি আপনারা বুঝছেন ঠিক আছে
আচ্ছা, আমি ধরেন এখানে Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, এদের মধ্যকার ডিসটেন্সটা হচ্ছে d, আর এদের মধ্যে 1 থেকে 2 এর মধ্যে ফোর্সটা হচ্ছে F1, আর 2 থেকে 1 এর ফোর্সটা হচ্ছে F21, আর ডিরেকশনটা, এটার ডিরেকশন এদিকে D21, আর 1 2 ডিরেকশন এদিকে। সো ডিরেকশন অফ ডিসটেন্স, এই গ্রেডিয়েন্ট আমি ভেক্টর হিসেবে করলে অবশ্যই তার ডিরেকশন এবং মান, ঠিক আছে, ভাগ ভাগ করব, কারণ ভেক্টর চিহ্ন তো এভাবে এক্সপ্রেস করা হয়। সো দেয়ারফর F21 কে Q1 Q2, এটা ডিরেকশনটা এগুলো এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে, 1 2 2 1, ঠিক আছে। সো এটা আর বেশি ডিটেলস করছি না, আপনারা নিজেরা পড়ে নেবেন। আমার যে এখানে দেখাই, আমি MKS এর যদি আমি হিসাব করি, সো Q1 Q2 4 পাই এপসাইলন নট, এপসাইলনটা হচ্ছে কি, এপসাইলন নট আর এপসাইলন আর, দুইটার ভ্যালু হচ্ছে আপনার এখানে দেখেন, এটার ভ্যালু হচ্ছে 8.854। সো এগুলো ক্যালকুলেশন করে আমার এই যে পিডিএফটা আছে এখানে চিহ্নগুলো দেয় নাই, ঠিক আছে, সো এগুলো আমি দিয়ে দিয়েছি। সো 4 মান বসালেন, পায়ের মান বসালেন, এপসাইলন নট বা এপসাইলনের ভ্যালু বসালেন, বসানোর পর এগুলো গুণ করে ভাগ করে আমার এগুলো যদি একক আধান হয়, ঠিক আছে। সো আমি শুধু 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালুটা হচ্ছে কি, 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালুটা হচ্ছে 8.9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এই 8.9 টাকে 9 লেখা হয়, ঠিক আছে, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। সো 1/4 পাই এর 4 পাই এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে 9 টু 10 টু দি পাওয়ার 9, এই যে 9 টু 10 টু দি পাওয়ার 9, Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার, ঠিক আছে। এটাকে বেস ইকুয়েশন ধরা হয়। আমার ইন এ মিডিয়ামে এপসাইলন আর আসছে, আর ইন এয়ার মিডিয়ামে, ঠিক আছে, জাস্ট এটা ভ্যালুটা 1 হবে, ঠিক আছে। আর আপনারা এগুলো করবেন নিজেরা। আচ্ছা, একটা ম্যাথমেটিক্স আসি, সিম্পল ম্যাথমেটিক্স। ক্যালকুলেট দ্য calculate the electrostatic force of repulsion between two alpha particles when at a distance of tan inverse 13 meter from each other। তাহলে ডিসটেন্সটা কি হচ্ছে, tan inverse 13, আর charge of an alpha particles is 3.2 into 10 inverse 12 coulomb if mass of each particle 6.68। তাহলে মাস হচ্ছে কি, মাস, এখানে মাসের কথা বলা হয়েছে, মাস মানে কি, ওজন বা ভর, ওজন না, ভর, ঠিক আছে। ও ওয়েট হচ্ছে ওজন, ওয়েট এবং ওজনের মধ্যে পার্থক্য আছে, এটা আপনারা হয়তো জানেন। সরি, ওজন এবং ভরের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। 6.68 ইন্টু 10 ইনভার্স 27 নিউটন পার মিটার স্কয়ার কেজি স্কয়ার। সো এখানে দেখেন বলা হচ্ছে, তাহলে আমার এখান থেকে আপনার Q1 Q2 কি, Q1 Q2 কিন্তু সেম, কেন, alpha particles when at a distance, charge of an alpha particles, দুইটা কিন্তু alpha particles। সো আমার Q1 Q2 3.2 into 10 inverse 19 কুলম্ব, ডিসটেন্স হচ্ছে কত, ঠিক আছে, 10 inverse 13 মিটার, ঠিক আছে। সো আমি এই ইকুয়েশনে যদি আমি ফেলি 9 to 10 to the power 9, এটা দিয়ে দুইবার লিখবো, Q1 into Q2 তারপর ডিভাইড বাই ডি স্কয়ার। সো আমার ভ্যালুটা হচ্ছে 9.2 into 10 inverse 2। এরপর দ্য ফোর্স, আমি যদি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের, যদি প্রশ্নে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কোনো কথা বলে, ঠিক আছে, কারণ আমাকে ক্যালকুলেট দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন বিটুইন আলফা পার্টিকেলস, এখানে চার্জ অফ আলফা পার্টিকেলস, আচ্ছা, এখানে যেহেতু আপনাকে ভর দিয়ে দিয়েছে, তাহলে আপনাকে এটা অবশ্যই বের করতে হবে, জি। সো ভর দুটার জন্যই সেম, ঠিক আছে। সো m1 m2, এরপর ডিভাইড বাই ডি স্কয়ার, ডিভাইড ডি স্কয়ার, ঠিক আছে। জি ইকুয়ালস টু কি, জিটা কিন্তু কনস্ট্যান্ট, 6.67 into 10 inverse 11, ঠিক আছে। আর m1 m2 হচ্ছে এটা, তো ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি। Obviously this force is negligible as compared to the electrostatic force between
the two particles জিনিস দেখেন এটাটা এদের এই আপনারা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি এখন গ্র্যাভিটি কনসিডার করছি না ভর কনসিডার করছি না ঠিক আছে আমি জাস্ট চার্জ দুইটার মধ্যে কি আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে tan ইনভার্স 2 নিউটন ঠিক আছে tan ইনভার্স 2 নিউটন ধরেন একটা মানুষকে ধরেন ধরেন কেউ কারো শত্রু না কিন্তু থাপ্পড় দিতে হচ্ছে বাচ্চাদেরকে মারলেও সেখানে আপনার 18 নিউটনের মতো একটা বল প্রয়োগ হয় ঠিক আছে থাপ্পড় দিলে বা ঘুষি দিলে সো এখানে 9.2 ইন্টু tan ইনভার্স 2 মানে হচ্ছে 0.009 নিউটন ঠিক আছে তো বুঝতে পারছেন কতটুকু তাদের মধ্যে আকর্ষণ আছে বল প্রয়োগ হচ্ছে কিন্তু খুবই কম ওটার পার্সপেক্টিভে দেখেন tan ইনভার্স 37 আমার ওই দুইটা এখন আপনার যে ভর আপনাকে পৃথিবীর উপর আপনার ভর হবে বা আকর্ষণ হবে 9.81 mc/2 ঠিক আছে এটাকে আমি F mg আমি তখন নিউটন ইংলিশ এটা আরেক রকম সো আপনার ভর এবং জি গুণ করে যেটা হবে ঠিক আছে কিন্তু এই যে পার্টিকেল যে দুইটা ইলেকট্রন আধান যে আধানের কথা বলা হচ্ছে 3.2 into 10^12 কুলম্ব এটার সাথে আপনার গ্র্যাভিটির যে বল প্রয়োগটা ঠিক আছে গ্র্যাভিটি হিসাব করে সেটা খুবই নগণ্য দেখেন tan ইনভার্স 37 মানে হচ্ছে 0. আরো প্রায় 35টা জিরো দিয়ে তারপর হচ্ছে এই 297 এর সংখ্যা ঠিক আছে সো এখানে এই কথাটাই বলেছেন this force is negligible as compared to the electrostatic force between the two particles ঠিক আছে আচ্ছা আপনারা এটা নিচে করবেন 4.2 ঠিক আছে আপনারা নিজেরা এটা করবেন হ্যাঁ আপনার ডিসটেন্সটা বের করতে হচ্ছে আর কি সো বাকি সবগুলো আপনার ভ্যালু বসিয়ে জাস্ট ডিটা বের করবেন ঠিক আছে 4.2 4.3 দরকার নেই আর আচ্ছা আরেকটা দেখেন দি স্মল আইডেন্টিক্যাল কন্ডাক্টিং স্পেয়ারস ঠিক আছে একটা কন্ডাক্টিং স্পেয়ারস বা গোলক যেটা পরিবাহী had charges of 2 into 10 to the 10 inverse 9 coulomb and 0.5 into 10 inverse 9 respectively when they are placed 4 centimeter apart যখন তাদেরকে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে what is the force between them তাদের তাদের মধ্যে কি পরিমাণ ফোর্স হচ্ছে if they are brought into contact যদি তাদেরকে কাছাকাছি আনা হয় then separated by 4 centimeter what is the force between them এখানে দেখেন এখানে আপনার স্মল অ্যান্টিকোয়ালিটি চার্জ দুটো চার্জ হচ্ছে এটা ঠিক আছে যখন 4 সেন্টিমিটার দূরত্বে রাখবে what is the force between them if they are brought into contact and then separated by 4 centimeter what is the force between them so q1 q2 equals to এটা when two identical pairs are brought into contact with each other and then separate each other the half of the total charge that's half of the total charge the loss 0.2 আচ্ছা এখানে দেখেন সো তাদেরকে যখন স্পেয়ারস আর ব্রট ইনটু কন্টাক্ট তাদেরকে যখন একসাথে একদম তাদেরকে মানে কন্টাক্ট বলতে লাগানো অবস্থা ওইভাবে করে তাদেরকে রাখা হয় তখন তাদের চার্জ ইচ গেটস হাফ অফ দ্য টোটাল চার্জ প্রত্যেকে তাদের অর্ধেক চার্জ লুজ করে ঠিক আছে বুঝতে পেরেছেন কারণ তাদের মধ্যে একজন আরেকজনকে চার্জ দিয়ে কিছুটা সাম্যাবস্থা থাকার চেষ্টা করবে সেক্ষেত্রে সেটা হাফ হাফ ডিস্ট্রিবিউট হয় সো আমি করব কি যখন এই চার্জ এই দুইটা যোগ করে ওটাকে 2 দিয়ে ভাগ করব কারণ তাদেরকে কাছাকাছি একসাথে তারা কাছাকাছি আসছে ঠিক আছে সো তাদের মধ্যে কিছু চার্জ ডিস্ট্রিবিউট হবে তারপর তারা অর্ধেক হয়ে যাবে সো ওই সময় আমি তাদের এরপর ওই অবস্থায় যদি আবার আমি তাদেরকে সাথে সাথে
4 সেন্টিমিটার দূরে নিয়ে যাই, ঠিক আছে, 4 সেন্টিমিটার দূরে নিয়ে যাই, তখন তাদের মধ্যে ফোর্স কি কতটুকু হবে, ঠিক আছে। সো এখন তাদেরকে হঠাৎ করে যদি আমি 4 সেন্টিমিটার দূরে নিয়ে যাই, সো তারা তারা কিন্তু এখন এই চার্জে আছে, ঠিক আছে। সো তখন ঠিক ওই Q1 Q2 হিসাব করে আমি ফোর্সটা মেজার করবো, ঠিক আছে। এখানে এখানে একটা ট্রিকি বিষয় দিল যে আধান হচ্ছে এটা, তাদেরকে হঠাৎ করে কাছাকাছি আনা হয়েছে এবং 4 সেন্টিমিটার থেকে, আবার ওদেরকে 4 সেন্টিমিটার দূরে আলাদা করে নেওয়া হয়ে গেছে। সো এইরকম সিচুয়েশন হলে তারা কিছু তাদের কিছু চার্জ ডিস্ট্রিবিউট হয়ে চার্জের কিছুটা চেঞ্জ হবে, এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 4.4 এটা দরকার নেই। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এখন আসেন ইলেকট্রিক ফিল্ড, আমরা স্থিতি অবস্থায় এই যে চার্জের আধানের যে ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে ছোট করে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা আপনারা ওভাবে প্র্যাকটিক্যালি বুঝবেন না, প্র্যাকটিক্যালি যেটা বোঝা যায়, দেখা যায় না, বোঝা যায়, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। আপনারা যখন দুইটা অপোজিট অপোজিট ডাইরেকশনের অপোজিট পোলের ম্যাগনেট যখন পাশাপাশি রাখেন, আপনারা একটা জিনিস ফিল করেন যে ওরা ধাক্কা দিচ্ছে, ঠিক আছে। দেখেন তাদের মধ্যে কিন্তু ওখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তাদের মধ্যে আহ একটা বিকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে। এটা বলা হয়, এইটা আপনার ওখানের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এটা বোঝায় যে ওই চৌম্বকের ক্রিয়াটা কতটুকু এরিয়া জুড়ে কাজ করছে এবং কোন ডিরেকশনে, ঠিক আছে। ঠিক তেমনি ইলেকট্রিক ফিল্ডটাও, যে একটা ইলেকট্রনের একটা পার্টিকেলের সে যখন আয়নিত অবস্থায় থাকে, ওই আয়নাইজেশনটা সে কতটুকু এরিয়া জুড়ে বা কোনখান থেকে কতটুকু কাজ করে, ওইটাই বোঝানো হয় ইলেকট্রিক ফিল্ড দিয়ে। It is found that in the medium around a charge, a force acts on a positive or negative charge when placed in that medium. If the charge is sufficiently large, then it may create such a huge stress as to cause the electrical rupture of the medium. Rupture বলতে এখানে আমরা রাপচার বলতে আপনার ধ্বংস বোঝায় বা ছিঁড়ে যাওয়া বোঝায় বা ভেঙে যাওয়া বোঝায়, ঠিক আছে। সো এখানে দেখেন দুইটা পজিটিভ আয়নের রিপালশন ডিরেকশন দেখেন, আর মাইনাস আধানের জন্য তার দিকে ডাইরেকশন আছে, পজিটিভের জন্য বাইরের দিকে তার বাইরের ডাইরেকশন আছে, ঠিক আছে। সো সেম পোলের রিপালশন হচ্ছে এরকম, আর ডিফারেন্ট দেখেন সেটা পজিটিভ হয়ে মাইনাসের দিকে, ঠিক আছে। যেহেতু পজিটিভ থেকে মাইনাসের দিকে, ঠিক আছে, বিপরীত আধানের। এখানে এটা এটা আমি সংক্ষেপে বলে দিয়েছি, আপনারা এগুলো পড়ে নেবেন। আমি ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশনে আসি, ঠিক আছে। তড়িৎ আবেশ, আপনারা এটা পড়েছেন না এসএসসি তে যারা সায়েন্স আছে, তড়িৎ আবেশ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার কি এটা আবার ডিটেল বলার দরকার আছে? আচ্ছা, ছোট করে একটু করে বলি। তড়িৎ আবেশের ক্ষেত্রে প্রবণতাটা, ঠিক আছে, আমি সিম্পলি বলি যে ধরেন আপনি এখন সুস্থ মস্তিষ্কে আছেন, ঠিক আছে। এখন ধরেন আমি ধরেন আপনাকে বোকা দিলাম বা গালি দিলাম, বা আমি আপনাকে ইউজ করলাম যে কোনো একটা কিছুতে, ঠিক আছে। সো আপনার আসলে প্রকৃতির বিষয়গুলো কিরকম জানেন? প্রকৃতির সবকিছুতে তার মধ্যে একটা রিপ্রকাশন কাজ করে, ঠিক আছে, মানে প্রতিক্রিয়া কাজ করে সবকিছুতে। আমাদের টেলিপ্যাথি, আমাদের সায়েন্স অতটুকু অ্যাডভান্স হয় নাই, সেজন্য আমরা সোলস, তারপর হচ্ছে এই টেলিপ্যাথির বিষয়গুলো সায়েন্টিফিক্যালি এগুলোকে এক্সপ্রেস করা যায়, ক্যালকুলেশন করে দেখানো যায়। তবে আমি বিলিভ করি এগুলো সবগুলোর কিছুটা প্রভাব আছে, সবগুলো
স্পেসের বাইরে থেকে শুরু করে আমাদের এখানে সবকিছু, পৃথিবীতে সবকিছু, পৃথিবীর বাহিরের পার্টিকুলার বিহেভিয়ার আর আমাদের পৃথিবীতে আছে ওগুলো একটু একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? যারা স্পেস অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করে, এখন তো অনেক কম্পিউটার সায়েন্সের এরাও স্পেসের বিষয় নিয়ে পড়াশোনা করে, কারণ ওখানকার প্রোগ্রামিং এর মাধ্যমে এই লাইট এবং নেবুলা, এগুলো ব্ল্যাক হোলের বিষয়গুলো ক্লিয়ার, তারপর ছবিগুলো, বিশেষ করে ছবিগুলো ক্লিয়ার করা। একটা ছবি ধরেন এগুলো অনেক লাইট ইয়ার্স দূরে, কিন্তু আমি আলাদা আলাদা করে ছবি নিয়ে সবগুলোকে একসাথে করা, এখানে অবশ্যই ইমেজ প্রসেসিং, প্রোগ্রামিং অনেক বিষয় আছে, ঠিক আছে? এগুলো নিয়ে অনেক সায়েন্টিস্ট, ডাটা সায়েন্টিস্ট খুব কাজ করছে কম্পিউটার সায়েন্সের এরা। আপনারা যদি বাংলাদেশ থেকে যে হারে গুগলে চান্স পাচ্ছে স্যার, বাংলা যে হারে গুগলে আমরা এখন জানছি আর কি, ঠিক আছে? ধরেন আপনি যত জানবেন তত আপনি ওভাবে এক্সপ্লোর করবেন না। সো এটা ডিপেন্ড করছে আপনার অ্যাবিলিটি আছে এবং আপনি কোন জায়গায় অ্যাপ্রোচ করছেন, ঠিক আছে? মানে আপনার অ্যাবিলিটি নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে তো হচ্ছে না, ঠিক আছে? ট্রাই করে যাবেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন দুইজন মারামারি করছে, ঠিক আছে? এখন একজন মারতে যাবে, তো এটা হচ্ছে সে এক ধরনের আবেশী, তার মস্তিষ্ক এক ধরনের আবেশী অবস্থায় আছে, সে কোন একটা রিয়েক্ট করবে, ঠিক আছে? সো আমার যখন দেখেন পজিটিভ চার্জ ইনডিউসেস আ নেগেটিভ চার্জ, ঠিক আছে? আর দুই নাম্বার হচ্ছে ইচ অফ দ্য ইনডিউসড চার্জ ইজ ইকুয়াল টু দ্য ইনডিউসিং চার্জ। ইনডিউসড চার্জ, তাকে যতটুকু ইনডিউস করা হয়েছে এবং তার কাছে যা আছে সেটা ইকুয়াল হবে, ঠিক আছে? যেমন এ এবং বি, এটা শুধু ধনাত্মক আয়নে আয়নিত, ঠিক আছে? আর এখানে কি, এখানের মধ্যে এটা ধনাত্মক ধনাত্মক আয়নে আছে, ঋণাত্মক আধানও আছে, ঠিক আছে? সো আমি যখন এটা কাছাকাছি আনবো, যেগুলো বিপরীত সেগুলো কাছাকাছি আসবে, ঠিক আছে? আর যেটা সেম সেটা দূরে চলে যাবে। এখন এখন এই বি বস্তুটাকে যদি আমি গ্রাউন্ডের সাথে লাগাই, ঠিক আছে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করি, যেমন আমাদের গ্রাউন্ড বলতে পৃথিবী। পৃথিবী তো বিশাল একটা সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড বলতে গেলে, এর মধ্যে পৃথিবীর ঘূর্ণন এবং আরো অনেক কিছু এটার সাথে রিলেটেড। সো সবকিছু আমরা যতই, যেমন আচ্ছা, পৃথিবী কেন এটাকে পটেনশিয়ালি জিরো ধরা হচ্ছে, কারণ পটেনশিয়াল ডিফারেন্সটা, ঠিক আছে? পটেনশিয়াল ডিফারেন্সটা, আচ্ছা ধরেন সমুদ্রের পানি, ঠিক আছে? সমুদ্রের পানি আমি যদি ওখানে 1 বোতল পানি ঢেলে দিই, তাহলে আমার পার্থক্য কি হচ্ছে? জিরো হচ্ছে না? বুঝতে পারছেন? আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু কতটুকু পার্থক্য, এটা জিরো ধরা হয়, ঠিক আছে? আমরা গ্রাউন্ডকে আপনারা হিসাব করতে দেখবেন 0 ভোল্ট বা জিরো, তার মানে হচ্ছে আমরা যে কোনো কিছুর সাপেক্ষে, ধরেন এই চার্জের সাপেক্ষে আমি যদি গ্রাউন্ড হিসাব করি, তো আমার পার্থক্যটা কিন্তু জিরো, কারণ আমি যদি মাইনাস এবং গ্রাউন্ড গ্রাউন্ড আমাদের এই পৃথিবীটা কিন্তু হচ্ছে একটা সোর্স অফ ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তো আমার এই দণ্ডটা থেকে যদি কিছু তার ওখানে যায়, এখানে কোনো পার্থক্যই হবে না, ঠিক আছে? সেই জন্য এই জিনিসটাকে জিরো ধরা হয় সবসময়, বুঝছেন? এখন আমার এই ধনাত্মক আধানগুলো গ্রাউন্ডে চলে যাবে, তার প্রবণতাটা ওরকম, ঠিক আছে? তার কিছুক্ষণ পরেই সে তার নেগেটিভ যেটা আছে ওই আধানগুলো চলে যাবে, তারপর সে নিউট্রালাইজ অবস্থানে চলে আসবে, ঠিক আছে? এখানে দেখেন পজিটিভ চার্জ ইনডিউসেস আ নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টোটা, নেগেটিভ চার্জ ইউজেস পজিটিভ চার্জ, ঠিক আছে? ইনডিউসিং পজিটিভ চার্জ, ঠিক আছে? এটা এটা আপনারা নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাক্স এন্ড ফ্যারাডে টিউবস। আচ্ছা, ফ্যারাডে টিউবস, ফ্যারাডে যেটা বলেছে, ফ্যারাডে একটা টিউব বানিয়েছে, টিউবের মধ্যে সে, আমি ছোট করে সংক্ষেপে বলছি, ঠিক আছে? তার এই যে আধান, ঠিক আছে, আধানগুলো কতটুকু এরিয়া জুড়ে
বিস্তার করবে এবং প্রভাব বিস্তার করবে, সেটা হচ্ছে তার ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, আপনারা যেমন মোটরে যে জিনিসটা হয়, মোটরে ইলেকট্রিক ফ্লাক্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স যখন একটা আরেকটাকে কাট করে, তখন তার মধ্যে একটা মেকানিক্যাল মেকানিক্যাল প্রপার্টিস চলে আসে, সে ধাক্কা 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 খায়। ঠিক আছে, এই ধাক্কার জন্য মোটরটা আপনার ঘুরতে থাকে। এখানে অবশ্যই কন্ডাক্টরের কন্ডাক্টরের কি ডিরেকশনে আছে এবং ম্যাগনেট তার সাথে কি অ্যাঙ্গেলে আছে ওটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনার এই যে যত টাইপের মোটর আছে, ঠিক আছে, তার সবগুলো এখানে আপনার সার্ভো মোটর বলেন, স্টেপ আপ মোটর বলেন, ঠিক আছে, এগুলো আপনার কোনটার ক্রিয়াশীল এবং কোনটা টর্ক বেশি এবং কোনটা কতটুকু ইলেকট্রিক পাওয়ার কনজিউম করবে, এটা ডিপেন্ড করছে ওটার কনস্ট্রাকশন আর ওটার এই কয়েল এবং ম্যাগনেটের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, সো এখানে আসি আমরা যেটা বলছি, সে একটা টিউব বানিয়েছে, এখানে পুলি হুইল আছে, এখানে একটা দণ্ড আছে, কানেকশন টু পজিটিভ ইলেকট্রিক সাপ্লাই আর কানেকশন টু নেগেটিভ ইলেকট্রিক সাপ্লাই। সো এই যেটা আছে এটা হচ্ছে একটা রাবার বেল্ট, সে এখান থেকে ধনাত্মক আধানে আয়নিত করে আর অপোজিট এটাতে ঋণাত্মক আধানে আয়নিত করে। ঠিক আছে, সো এটা যখন এখান থেকে টুইস্ট হয় বা ঘুরে আসে এবং এই বেল্টে সে কখনো ধনাত্মক আধান বেশি দেয়, কখনো ঋণাত্মক আধান বেশি দেয়। সো এই সময় তার এই যে সারফেসটা কতটুকু ধনাত্মক আধানে চার্জিত থাকে, কতক্ষণ থাকে এবং কতটুকু ঋণাত্মক চার্জে আয়নিত থাকে বা কতটুকু থাকে, এইগুলো টেস্ট করার জন্যই সে এই এটা যেহেতু ফ্যারাডে বানিয়েছে, সেখানে এটাকে ফ্যারাডে টিউব বলে। ঠিক আছে, এবং কতটুকু এরিয়া জুড়ে এটা প্রভাব বিস্তার করে। ঠিক আছে, যেমন region of space enclosed within the tubular surface। আর এখানে আপনার এই যে সারফেস ডেনসিটি, এই আধানের সারফেস ডেনসিটিকে এখানে এটা আপনার সিগমা বলে। ঠিক আছে, সিগমা বলে না এটাকে, সিগমা। এখন একটার জন্য সিগমা 1, আবার একটার জন্য ঋণাত্মকের জন্য সিগমা 2। দেন চার্জেস অফ দ্য টু এন্ডস, দুই এন্ডের চার্জ থাকে আপনার সিগমা 1 বি s1 এন্ড মাইনাস সিগমা 2 বি s2। ঠিক আছে, ডিসটেন্স এবং সারফেস আর এই প্যারামিটার হিসাব করে বলছে। ঠিক আছে, সো ইটস নট আ বিগ ডিল, আমি ওভাবে করে পরীক্ষা দেব না, এটা জানার জন্য দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আছে ইউনিট টিউব। এটা যেটার জন্য ইউনিট টিউব অফ ফ্লাক্স ইজ নোন অ্যাজ ফ্যারাডে টিউব, এটাকে ইউনিট টিউব ফ্লাক্সও বলছে। ঠিক আছে, তো এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্সকে এটাকে সাই বলে। ঠিক আছে, সাই আমরা পড়েছিলাম পাই। ঠিক আছে, এটা হচ্ছে পাই। ঠিক আছে, এটাকে সাই বলে। The number of Faraday tubes of flux passing through a surface in an electric field is called the electric flux। তার যেই জায়গা জুড়ে ক্রিয়াশীল ইলেকট্রিক ফিল্ড, তার মধ্যে সেই ডিরেকশনটা, ধরেন এই প্রপার্টিসটার ফিল্ড হচ্ছে এতটুকু। ঠিক আছে, তো এখানের মধ্যে তার আবেশীয় ধরা আয়নিত অবস্থা বা ফ্লাক্সটা, সেটা ডাইরেকশনও বোঝায়। ফ্লাক্স বলতে ডাইরেকশন বোঝাবে, সে কোন দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, তার ওই নির্দিষ্ট জায়গা জুড়ে এই প্রভাবটাকে কি বলছে, ডাইইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, ফিল্ড ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স এবং বা এটাকে ডাইইলেকট্রিক ফ্লাক্স বলছে। ঠিক আছে, এটার ডিপেন্ড করে সারফেস, মিডিয়াম, ঠিক আছে, আর ওই পদার্থটার উপরে। ঠিক আছে, সো phi equals to q coulombs, সরি psi equals to q coulombs। ঠিক আছে, t
টিপস অফ ফ্লাক্স এইটা বেসিক্যালি চার্জ ডেনসিটি আর ফ্লাক্স পার ডিসপ্লেসমেন্ট এবং সারফেস ওটার জন্য এটা পরীক্ষণ আকারে ইউজ করা হয়। আমরা যেমন মাল্টিমিটার ইউজ করি ভোল্টেজ মিটার এগুলো মাপ করার জন্য, ঠিক তেমনি ফ্লাক্স মাপার জন্য বা ইলেকট্রিক ফিল্ড মাপার জন্য এই জিনিসটা ইউজ করি। ঠিক আছে, ফ্যারাডে টিউব। ঠিক আছে, এটা গেল। আর একটা হচ্ছে ফিল্ড স্ট্রেংথ, ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ইন্টেন্সিটি। এটা হচ্ছে তীব্রতা, হচ্ছে তড়িৎ তীব্রতা। আপনারা পড়ে থাকতে পারেন যে কতটুকু পরিমাণ তার আয়োনাইজ বা ইলেকট্রিক ফিল্ড বা ফ্লাক্সের স্ট্রেংথটা। ঠিক আছে, এখন এটা পরিমাপ করার জন্য আমার কি F ডিভাইডেড Q, ফোর্স আর আধান। ঠিক আছে, F ডিভাইডেড Q, F এর একক, N ডিভাইড বাই C এটা হচ্ছে আপনার একক। ঠিক আছে, আপনারা সবাই আছেন, শুনছেন? জি স্যার। আচ্ছা, কোনো কনফিউশন আছে আপাতত? আপনাদের একটু স্টাডি করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা পরে আপনারা যখন স্টাডি করবেন কোনো কনফিউশন থাকলে আমাকে বলবেন। সো যেটা বলছি, ইলেকট্রিক ইন্টেন্সিটি at any point within electric field may be defined in either of the following three ways. সো এখানে তিন ধরনের বি সি তিনটা আছে। এখন আমরা ইন্টেন্সিটি কোন একটা ফিল্ডে মেজার করার জন্য বা এটাকে এক্সপ্রেস করার জন্য তিন ভাবে করা যায়। এখানে তিনটা আলোচনা করা হয়েছে, এ, বি এবং সি। ঠিক আছে, এই তিনটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে কখন কোনটা আমি করব। It is given by the force it is given by the force experienced by a unit positive charge placed at that point. Its direction is the direction of along with the force act. এটা ডিরেকশনটা কি, কোন দিক থেকে ফোর্স অ্যাক্ট হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমি সহজে এখানে ওই স্ট্রেংথটা ই আমরা কুলম্ব চার্জ এবং তার ফোর্সের ডিভিশন থেকে আমরা এটা বের করব। ঠিক আছে, the value of E within the field due to a point charge can be found with help of Coulomb's law. এটা আমরা কি Coulomb's law এর হেল্প নিয়ে আমরা এটা ভ্যালুটা বের করতে পারবো। সাপোজ ইট ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড the electric field at a point A situated at a distance of d meters. ঠিক আছে, আমার একটা পয়েন্ট চার্জ আর একটা হচ্ছে একক চার্জ, একক আধানের চার্জ। এখানে একটু খেয়াল করেন, একটা হচ্ছে পয়েন্ট চার্জ আর একটা হচ্ছে একক আধানের চার্জ আমি d দূরত্বে রেখেছি। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই একটা Q*1। আমি যদি অবশ্যই ফিল্ড চার্জ বা ফিল্ড স্ট্রেংথ আমি হিসাব করতে গেলে একক আধানের সাপেক্ষে হিসাব করতে হবে। ঠিক আছে, সো আমি যখন এটা কুলম্বস লতে অ্যাপ্লাই করব, একটা হবে Q, একটা 1, সো এখানে কি থাকবে। ঠিক আছে, সো আমার ইকুয়েশনটা আসবে এরকম। তখন বুঝতে পেরেছেন, নিউটন পার কুলম্ব আমার ইকুয়েশন তখন এইভাবে আসবে, জি স্কয়ার এটার জন্য 1 বাই এটার জন্য ভ্যালু এটা। ঠিক আছে, আমি তখন কি শুধু চার্জ পয়েন্ট চার্জ, তখন এই ক্ষেত্রে আমার একক আধানের পাশে যে এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হলে আপনার এটাও চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এখন ভেক্টর নোটেশনে আমি ভেক্টরের বিষয়টা কেন আসে, আপনি যখন খুব স্যার আমি একটু লেফট নিলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিও আচ্ছা দেখুন। স্যার, কেন আপনি চলে আসসালামু আসছেন স্যার। কেন? হ্যাঁ চলে আসছেন কেন? চলে যাচ্ছি স্যার, একটু কাজ আছে তাই স্যার। ওরে আল্লাহ, আচ্ছা খুব ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার Okay. আচ্ছা তাহলে এখানে কে 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 আছে? জয়ী আছে, টুম্পা আছে, সুশান্ত আছে। আচ্ছা, সো আমি যদি ভেক্টর নোটেশন করতে চাই, ভেক্টর নোটেশনে আমার ইন এয়ারে আমি এভাবে করে ডিফাইন করব। ঠিক আছে, আর এটা হচ্ছে লাইন অফ ফোর্সেস, এটা আপনার ইকুয়ালস টু ডি ডেনসিটি। ঠিক আছে, ইন এয়ার যেহেতু এপসাইলন নট এয়ার এর জন্য, আর ইকুয়ালস টু ফ্লাক্স ডেনসিটি ডিভাইডেড বাই এপসাইলন নট, তখন এই রিলেটিভ পারমিটিভিটিটাও
আমি যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে রিলেটিভ পারমিটিভিটিটা হিসাব হবে, আর আমি যখন ইয়ারের ক্ষেত্রে হিসাব করব, আর এখানে সেটা জাস্ট শুধু আমার ইয়ারের জন্য এপসাইলন পার্টিকেলটা হিসাব করব। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, এই সুশান্ত এবং টুম্পা, শুনছেন আপনারা? স্যার জি শুনছি স্যার। স্যার। আসলে এটা একটু খুবই ক্রিটিক্যাল বোঝানোর জন্য, ঠিক আছে? কারণ এখানে বিষয়গুলো, যে টপিকগুলো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক স্ট্রেংথ, এগুলো না ধরেন একদম সামনাসামনি থাকলে বোঝাতে সুবিধা হতো, ঠিক আছে? আর আপনারা ইজিলি প্রশ্ন করতে পারতেন, ঠিক আছে? সো আমি অনলাইনে যতটুকু সম্ভব আমি আমার মতো চেষ্টা করছি, ঠিক আছে? এটা এই যে টপিক যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স, আমার মনে হচ্ছে আমি আপনার কিছুটা হলেও বুঝছেন, ঠিক আছে? তবু এটার জন্য ফার্স্টে যেটা, যেমন এগুলো আমি ক্লাসে বুঝি নাই, তারা অনেকভাবে বুঝাতো, আমি বুঝতে পারি না, আমি নিজে পড়াশোনা করে 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 আরো অনেক পড়াশোনা 2-3টা বই থেকে পড়ে পড়ে এই জিনিসগুলো বুঝেছি, বুঝতে পারছেন? তো এগুলো বোঝাও সহজ না, বোঝানোটাও সহজ না। তার উপর যদি অনলাইনে এভাবে করি, সেটা আমি জানি না আপনারা কতটুকু, আমি কতটুকু সাকসেস। সো যেটা বলবো, আপনারা, আমি কিছু ইউটিউব লিঙ্কও দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, যাতে অ্যানিমেশন আকারে আপনারা জিনিসগুলো বুঝেন, ঠিক আছে? আর আপনারাও এই জিনিসটা নিজেরা একটু সেলফ স্টাডি করবেন, নিজেরা একটু ভালো করে পড়বেন। বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার। এটা প্রচুর পড়তে হবে, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ডেনসিটি, ঠিক আছে, আধান, আয়নাইজেশন, এগুলো সব সময় পড়তে হয়। ইভেন আমিও যখন কাজ করি, আমি যখন একটা অনুপরমাণু, যেমন আমি তো ন্যানো টেকনোলজির রিসার্চে ছিল, তখনও আমার অনেক সময় কনফিউশন হতো যে আমার এই ডেনসিটি এবং ফ্লাক্স এগুলো কোন সময় কোন দিক দিয়ে, এগুলো কোন পারমিটিভিটি কখন এক এক মিডিয়াতে এক এক রকম, এগুলো আমার নিজেরও কনফিউশন থাকে অনেক সময়, ঠিক আছে, যখন আপনি আরো গভীরে কাজ করবেন। সো এটা আপনার যথেষ্ট ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার এবং প্রিসাইজ আইডিয়া থাকতে হবে। এটা ডিপেন্ড করছে আপনি কত বেশি এটা স্টাডি করছেন, ঠিক আছে? এটা বোধগম্যতা ডিপেন্ড করবে আপনি কত বেশি স্টাডি করছেন এগুলোর উপরে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি কোথায় ছিলাম? আচ্ছা, এখানে ফিল্ড স্ট্রেংথ। সো আপনার, আমার যদি ডেনসিটির বিষয় আসে, electric intensity at a point may be defined as equal to the line of force passing normally through a unit cross section at the point. If suppose there is a charge of q coulombs, the number lines of force produced. আমার যখন ফোর্স এবং শুধু q কুলম্ব চার্জ, তখন এটা ডিপেন্ড করছে লাইন অফ ফোর্স এর উপরে, ঠিক আছে? প্রডিউসড বাই q ডিভাইড বাই পারমিটিভিটি, ঠিক আছে? If these lines fall normally on an area of a meter scale surrounding the point, then electric intensity at that point, তখন ওই ইলেকট্রিসিটি ইন্টেন্সিটিটা হবে q ডিভাইড বাই ওই এরিয়া, তারপর ডিভাইডেড বাই ওই পারমিটিভিটি ডিভাইড বাই এরিয়া, ঠিক আছে? আমার তখন এটা হিসাব হবে q ডিভাইড বাই a d, ডেনসিটি q বাই a, ঠিক আছে? এটা হচ্ছে তখন আমার ডেনসিটি ওভার দ্য এরিয়া, ঠিক আছে? সো আপনার যখন ম্যাথমেটিক্সে আসবে, আপনাকে যখন ডেনসিটি দিয়ে দেবে, ফোর্স দিয়ে দেবে, এরিয়া দিয়ে দিবে, সো এই রিলেশন থেকে আপনারা বের করবেন, ঠিক আছে? মোট কথা, ডেনসিটির সাথে আমার ফোর্স আর এরিয়ার কথা আসলে আমার ওখানে ডেনসিটি আসবে, তখন এটার ইকুয়েশন হবে স্ট্রেংথ, ইলেকট্রিক স্ট্রেংথ, তখন আমার এই ইকুয়েশনটা চলে আসবে, ঠিক আছে? এরপর আসেন সি, ইলেকট্রিক ইন্টেন্সিটি at any point in an electric field is equal to the potential gradient at that point. Potential gradient, ঠিক আছে? এখানে potential gradient force line. In other words, E is equal to the rate of fall of potential in the direction of the lines of force. তাহলে শুদ্ধভাবে, সহজভাবে হচ্ছে কোন লাইন অফ ফোর্সের সাথে আপনার
বিভব পার্থক্যর হিসাব যখন আমি করব, ঠিক আছে, এই ক্ষেত্রে বিভব পার্থক্য এবং লাইন অফ ফোর্স, আর সেখানে অবশ্যই ডিরেকশনটা আপনার নেগোশিয়েবল, ঠিক আছে, ডিরেকশনটা নেগোশিয়েবল বা কনসিডারেশন আসবে। সো এক্ষেত্রে ইকুয়ালস টু মাইনাস জিবি আমরা এখন তিন রকম, এখন ডিপেন্ড করছে আমাকে কি বলা হচ্ছে, আমার সিচুয়েশন কি, কোন প্রবলেমটা দিচ্ছে, ঠিক আছে, কখন আপনি ডিভি এক্স ইউজ করবেন ইলেকট্রিক স্ট্রেংথের জন্য, কখন ডিই, কখন আবার অনেক সময় সবগুলো একসাথে, ঠিক আছে। সো it may be noted that E and D are vector quantities having magnitude and direction, ঠিক আছে। So obviously the unit of আমি ভেক্টর যদি আমি হিসাব করি, আমাকে যদি বলে যে হ্যাঁ ভেক্টর ডিসপ্লেসমেন্ট দেখো, তখন আমি এভাবে করে দেখাবো, ঠিক আছে। আর আমার কোনো পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দিয়েছে, আর সারফেস লাইন দিয়ে দিয়েছে, অথবা ডিসটেন্স দিয়ে দিয়েছে, তখন আমি এই মাইনাস ডিভি ডিএক্স এটা দিয়ে দেবো। এই মাইনাস ডিভি ডিএক্স আসলে সেখানে অবশ্যই ক্যালকুলাসের বিষয় চলে আসবে, সামেশন। সো এক্স কত দূরত্বের, কোন একটা কত দূরত্ব থাকবে, এখানে লিমিটও অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। আমরা একটা প্রবলেম আসি 4.7, ঠিক আছে। পয়েন্টার্স ইন এয়ার আর লোকেটেড অ্যাজ ফলোস। দেখেন এটা একটু খেয়াল করেন, আমার এই যে ধনাত্মক আছে 5 × 10 to the power excuse me 5 × 10 to the power 10 to the power -8, ঠিক আছে। তারপর হচ্ছে 4 × 10 to the power -8 -6 × 10 to the power -8, সো তিনটা আধান, এবং এগুলোর প্লেস হচ্ছে দেখেন 0 0। আপনি যদি গ্রাফ হিসাব করেন তাদের পয়েন্ট চার্জটা যে আপনার কোন পয়েন্টে আছে এক্সিস্টটা দিয়ে দিয়েছে 0 0। আমি একটু কোন কালার দিয়ে দেখাই দিই, 0 0 3 0 0 4। সো আপনি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট হিসাব করি, দেখেন 0 0 এখান থেকে এতটুকু হচ্ছে কি 3, ঠিক আছে, আর এখান থেকে এতটুকু উপরে 4 ডিসটেন্স, এখান থেকে এতটুকু এক্সিস্টে অবশ্যই 3 ডিসটেন্স। সো আমাকে বলেছে ধরেন এয়ারে বাতাসে হিসাব করে, বাতাসে আপনার একটা রেফারেন্স পয়েন্ট হচ্ছে 0 0। এরপর আপনার বাতাসে ওই 0 0 থেকে আপনার আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার 0 3, ঠিক আছে, বা 3 0, সরি 0 3 নয় 3 0, এই পয়েন্টটা 3 0 4 × 10 to the power -8, এটা হচ্ছে চার্জ, ওই এই দূরত্বে এই পয়েন্টে আছে এই চার্জটা, ঠিক আছে। এরপর 3 4 এ আছে, সরি 0 4 এ আছে কোনটা, এটা 0 4 আছে এই 6 × 10 to the power -8 0 4, তো 4, ঠিক আছে, 0 4 এ আছে এটা। সো তিনটা পেলেন আপনি। এখন ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট 3 4। 3 এবং 4 হচ্ছে এদিক থেকে 3 আর এদিক থেকে 4, তাহলে কোনটা, এই যে এটা ডি, ঠিক আছে, ডি। এখানে আপনার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করেন। আপনারা কি প্রশ্নটা বুঝছেন যে তাহলে আমার অবশ্যই এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তীব্রতাটা বের করতে গেলে অবশ্যই তার সাথে যেগুলো প্রভাব আছে এই রেফারেন্স পয়েন্টের সাথে তার প্রভাব থেকেই আমরা তার ইলেকট্রিক ফিল্ড তার স্ট্রেংথটা আমরা বের করব। বুঝতে পেরেছেন? তো প্রশ্নটা বুঝতে পেরেছেন সুশান্ত এবং টুম্পা? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো আপনারা দূরত্ব আপনারা জিওমেট্রি করেছেন না, দূরত্ব কিভাবে মেজার করেন? m1 m2, ধরেন m1 m2, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। তারপর দিল ধরেন m3 m4, ঠিক আছে। এখন এখান থেকে এখানে দূরত্বটা কি মনে আছে? m1 - m3 হোল স্কয়ার প্লাস m2 - m4 হোল স্কয়ার। এগুলো কিসের মধ্যে থাকবে? রুটের মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন? মনে আছে? চিন্তা করেছেন?
ঠিক আছে? ডিসটেন্স বের করতে গেলে ওই কোঅর্ডিনেটরে x1 x2 আর x সরি x1 x3 x3 x2 x4 এভাবে হিসাব করবেন। মনে আছে? আপনারা ম্যাথ করেছেন না? জি স্যার। ওখানে ডিসটেন্স বের করার সূত্র কি মনে আছে? আচ্ছা, এখানে যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝবেন। এগুলো বেসিক জিনিস আপনারা নিজেরা পড়ে নেবেন। সো দেখেন, ইলেকট্রিক ইন্টেন্সিটি এট পয়েন্ট D34, ঠিক আছে? আপনারা কিভাবে করে আঁকলেন, এখানে এটার সাথে এই জিরোতে এখানে যে অ্যাঙ্গেল, এটাও ঠিক সেম অ্যাঙ্গেল এখানে হবে, ঠিক আছে? সো এখান থেকেও আরেকটা এখানে বি যেটা ইলেকট্রিক স্ট্রেংথ বা ইন্টেন্সিটি সেটা উপরের দিকে হবে, ঠিক আছে? আর এটার সাথে অবশ্যই, কারণ এটার সাথে এগুলো রেফারেন্স, সে এদিক দিয়ে তার ইলেকট্রিক ইন্টেন্সিটি ক্রিয়া করবে এটা, ঠিক আছে? আর রেজাল্টিং মানে হচ্ছে লব্ধি বল, এই তিনটার জন্য এই তিনটা ক্রিয়ার জন্য E1 হচ্ছে এদিক দিয়ে, E2 হচ্ছে উপর দিয়ে, E3 হচ্ছে এদিকে। সো এই তিনটার ইলেকট্রিক ইন্টেন্সিটির জন্য এই ডি পয়েন্টে ডি চার্জের লব্ধিটা হবে এদিকে, ঠিক আছে? সেটা একটু এদিকে হতে পারে, আর একটু এদিকে হতে পারে। আমি রেফারেন্স হিসেবে সেটা অ্যাঙ্গেল পাই ধরি, ঠিক আছে? পাই না পাই, ঠিক আছে? সো দেখেন আমার সলিউশন আসেন, ইলেকট্রিক ইন্টেন্সিটি at point D34 due to positive charge at point A, ঠিক আছে? এই পয়েন্টের জন্য এটা DA। আর কই গেল? সো E1 হচ্ছে 9 × 10⁹ divided by D square। তারপর যেখানে দেওয়া আছে অবশ্যই, কারণ আপনার 9 কি রেফারেন্স হিসেবে আধান পয়েন্ট, ঠিক আছে? এটা আগে পড়েছি। E1 রেফারেন্সটা কি হবে? E1 9 × 10⁹ into Q divided by D square, ঠিক আছে? ইকুয়ালস টু Q এর জন্য দেখেন এখন Q কি? Q হচ্ছে আমার এটা, এরপর আবার এটা ধরবেন, এরপর আবার এটা ধরবেন, প্রত্যেকটার জন্য E1 E2 E3 সরি E1 E2 এক একটা ভ্যালু আসবে, ঠিক আছে? E1 এর জন্য আসছে 18 ভোল্ট মিটার। E1 কোনটা? আপনার 5, এই যে 00, এটা এদিকে হচ্ছে। সো 00 টা কি? +5, ঠিক আছে? আমার সূত্র হচ্ছে E = 9 × 10⁹ Q by D square। Q এর জায়গায় আমি এটা বসিয়েছি, ঠিক আছে? সো E2 এর জন্য ঠিক তেমনি Q এর জায়গায় E2 এই যে এটা, Q এর জায়গায় 4 × 10⁻⁻8 এটা বসবে, ঠিক আছে? সো আমার তাহলে এই দুটার পয়েন্টের জন্য আমি ইলেকট্রিক ইন্টেন্সিটি পেয়ে গেছি E1 এবং E2, ঠিক আছে? সো the resultant intensity মানে লব্ধিটা may be found by resolving, আমার এই দুইটার ক্রিয়ার উপরই ডিপেন্ড করবে আমার ইটা, এবং এটা এদের মধ্যকার এই কনিক ডিসটেন্সটা, ঠিক আছে? এই E2 এবং E1 এর কনিক পার্থক্যটা হচ্ছে কি? থিটা, ঠিক আছে? থিটা দেখেন, এটা হচ্ছে E1 আর এটার জন্য E2, সো এটা কনিক পার্থক্য থিটা, এটা হবে, ঠিক আছে? সো সরি, এটা E3 এর সাথে, ঠিক আছে? এই কনিক পার্থক্যটা, কারণ এই যে E1 এবং E2 এর জন্য এখানে যে পার্থক্যটা, এটা সেম অনুরূপ কোণ। আপনারা হয়তো এসএসসি বইতে পড়েছিলেন উপপাদ্য, আমি ভুলে গেছি উপপাদ্য নাম্বারটা, যাই হোক ওটা এখন প্রয়োজন না। So the resultant intensity may be found by resolving E1, E2 and E3, যেটা বলছি লব্ধি E1 E2 এবং E3, এটা হচ্ছে লব্ধিটা into their x and y components। এখন x কম্পোনেন্ট এবং y কম্পোনেন্ট আপনাদের খেয়াল আছে নাকি জানি না, আপনারা এইচএসসি তে ম্যাথে করেছেন, আমি যখন x কম্পোনেন্ট হিসাব করতে চাই তখন আমি cos থিটা হিসাব করি, আর যখন y কম্পোনেন্ট হিসাব করি তখন sin থিটা অ্যাঙ্গেল sin থিটা ইউজ করি, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এখন তাহলে x কম্পোনেন্টে আসেন।
এক্স কম্পোনেন্টে আপনারা এক্স কম্পোনেন্টের দিকে কি হচ্ছে E1, ঠিক আছে। এস কম্পোনেন্টে যদি আমি টিটা হিসাব করতে চাই E1 cos θ মাইনাস E2, ঠিক আছে। E1 cos θ মাইনাস E2 আমি এক্স এর দিকে হিসাব করি cos θ E1 এবং E2 এর সাথে সাপেক্ষে যদি আমি হিসাব করি তাহলে x cos E1 cos θ মাইনাস E2, সো E1 হচ্ছে 18, ঠিক আছে। E1 কোথায় আছে এই যে E1 হচ্ছে 18 ভোল্ট পার মিটার আর E2 হচ্ছে কি 60, ঠিক আছে। 60 এই যে 60, ঠিক আছে। এখন থিটা, ঠিক আছে। থিটাটা কি? থিটাটা হচ্ছে আপনার, আমি যদি থিটা হিসাব করতে যাই আমার এই অ্যাঙ্গেল বের করার জন্য আমি tan থিটা থেকে বের করতে পারি। tan থিটা কেন হিসাব করছি? কারণ আমার এই পয়েন্টে আমার এই ত্রিভুজে, ঠিক আছে, আমি লম্ব এবং এইটার ভ্যালুটা আছে, লম্ব এবং ভূমির ভ্যালুটা আছে, তাহলে লম্ব বাই ভূমি আমি থিটা পাচ্ছি, ঠিক আছে। সো এগুলো আপনারা জানেন। সো আমি থিটা বের করার জন্য আমি tan থিটার হেল্প নিচ্ছি, tan থিটার জন্য, কারণ আমার লম্ব এবং ভূমির ভ্যালু দেওয়া আছে। সো আমি এখান থেকে tan থিটা ইকুয়ালস টু 4/3, তাহলে থিটা ইকুয়ালস টু কি tan ইনভার্স 1 4/3, সো এটা আসে ভ্যালু 53.8, ঠিক আছে। সো এখানে 80টার জায়গায় এটা বসাবেন -60, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটরে বসালে আপনার এই -49.2 পাচ্ছেন E1 এর জন্য। ঠিক তেমনি আমি y কম্পোনেন্ট হিসাব করতে চাইলে y কম্পোনেন্টে যদি আমি E2, তাহলে এটার এখানে y কম্পোনেন্টে আমার E1 হচ্ছে সাইন উপর দিকে, ঠিক আছে। আমি যেটা বের করব, ঠিক আছে। সো তাহলে E1 sin θ প্লাস E2, ঠিক আছে। এটা x কম্পোনেন্ট এবং y কম্পোনেন্টের সূত্র আছে ওখান থেকে, ঠিক আছে। আর কম্পোনেন্টে x কম্পোনেন্টে cos θ এবং y কম্পোনেন্টে sin θ, এটা এখানে এক্সপ্লেইন করা হয়নি, ঠিক আছে। E1 cos θ কোথা থেকে আসছে, E1 sin θ কোথা থেকে আসছে, ঠিক আছে। আপনারা আপাতত সলিউশনের জন্য আপনারা এটা মনে রাখেন, ঠিক আছে। x কম্পোনেন্টের জন্য তিনটা পার্টিকেলের জন্য আপনার E1 cos θ মাইনাস E2 আর E1 sin θ প্লাস E2, ঠিক আছে। এখানে মাইনাস কেন প্লাস কেন এটা আবার বিশদ একটা ব্যাখ্যা আছে, কিন্তু এটার জন্য প্রপারলি এটা এখানে নাই। সো আমি এটা নিয়ে আবার বাড়তি আলোচনায় যাচ্ছি না, ঠিক আছে। সো তাহলে আমার E1 sin θ প্লাস E2, আমি এটার জন্য আমার সলিউশন আসে 336.9, ঠিক আছে। এখন আমার টোটাল রেজাল্টিং ইলেকট্রিক ইন্টেন্সিটি আমি ম্যাথমেটিক্যালি পাবো এটা স্কয়ার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার রুট ওভার, ঠিক আছে। মানে রুট ওভার E1 স্কয়ার প্লাস সরি মানে হচ্ছে x কম্পোনেন্টের জন্য যেটা ভ্যালু আসে ওটার স্কয়ার প্লাস y কম্পোনেন্টের যেটা ভ্যালু আসে ওটার স্কয়ার। সো ওটার জন্য আমি 61.5 ভোল্ট পার মিটার পেলাম। এরপর it acts along D such that tan phi, ঠিক আছে। tan phi আপনার 36 হয়ে গেল, phi equals to 36.9 divided by 4, আপনার phi tan phi দেখেন আপনার x কম্পোনেন্ট কি আসছে -49.2, আপনারা ডিরেকশন নেবেন না, মানটা নেবেন, ঠিক আছে, মানটা নেবেন। তারপর y কম্পোনেন্টে কি আসছে 61.5, ঠিক আছে। তাহলে x এ কি 49 আর y তে কি হচ্ছে 36, ঠিক আছে। সো আমি tan phi যখন হিসাব করব তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কি হচ্ছে 36.9 দেখেন আর ডিভাইড বাই 49 পয়েন্ট সামথিং। সো এটা জাস্ট এখানে ডিরেকশন আসবে না, চার্জ আসবে না, মানটা আসবে, ঠিক আছে। মানটা হিসাব করবেন, মানটা হিসাব করলে আমার 0.75 আসছে, ঠিক আছে। 0.75, তো পাই ইকুয়ালস টু tan ইনভার্স 0.75, ঠিক আছে। ওটা আসবে 36.9 ডিগ্রি।
বুঝতে পারছেন? তাহলে আমার ফ্লাক্সে আমার আহ, এটার এই যে এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ইন্টেন্সিটি কাজ করবে। ঠিক আছে, আমি পাই আকারে বের করছি। ঠিক আছে, অ্যাঙ্গেলটা এটা দিয়েছি। বুঝতে পেরেছেন? সো এখানে সমগ্র সলিউশনটা আসছে আমার একটা ত্রিভুজ সূত্রের অ্যাপ্লাই করে। সেজন্য এখানে ট্যান সাইন এই বিষয়গুলো আসছে। এখন আপনি কিসের পার্সপেক্টিভে কি নিচ্ছেন? আপনি চাইলে কস থিটা, কোসেক থিটা এগুলো অ্যাপ্লাই করেও করতে পারেন। ডিপেন্ড করছে আপনি কোনটা ধরে কিভাবে করছেন। ঠিক আছে, কোন অক্ষ ধরে কোনটা রেফারেন্স কিভাবে নিচ্ছেন। বুঝতে পেরেছেন? তবে এখানে মূল যেটা সেটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, মূল যেটা সূত্র। বুঝতে পেরেছেন? এক্স কম্পোনেন্ট সূত্র, ওয়াই কম্পোনেন্ট সূত্র, তারপর হচ্ছে এই E1 এবং E2 বের করা। এগুলো বের করে এরপর আপনি ত্রিভুজ অ্যাঙ্গেল যেটা যেভাবে বের করে করেন না কেন, আপনাকে আপনার টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করতে হবে। বুঝতে পেরেছেন? যে আমার তিনটে চার্জের তিন ধরনের ইন্টেন্সিটি, এখন এগুলোর প্রভাব এই ডিসটেন্স আমি একটা আধান রাখলাম, তাহলে এটার এগুলোর জন্য এগুলোর ইন্টেন্সিটি কি হবে, এটা হচ্ছে এই ম্যাথের প্রবলেম সলিউশন বের করতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা এটা নিজেরা স্টাডি করবেন। আপনারা আছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার আছে, পুরোটা তো কিন্তু বুঝবেন না, এটা আমার আমি শিওর। আপনারা একটু স্টাডি করবেন এখানে। করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি পরীক্ষায় বলবো। স্যার জি, এই টপিকস গুলো একটু স্যার গ্রুপে লিখে দিন, যাতে স্যার যারা ক্লাস করে না ওরা যেন স্যার পেয়ে যেতে পারে মতো, যেন স্যার ওরাও আপনাদের জন্য আমি এই যে সাজেশন এটা রেডি আছে, এটা আমি যখন সব করাবো, ঠিক আছে, এই যে চ্যাপ্টার 4 আমি কি কি টপিক আলোচনা করছি, কোন কোন এক্সাম্পল ইম্পর্টেন্ট, এগুলো আমি এখানে আছে। ঠিক আছে, টেনশন করবেন না, এগুলো আমি দিয়ে দেবো। বুঝছেন? স্যার না, অনেকে তো স্যার ক্লাস করতেছে না, তো স্যার ওদের হ্যাঁ জন্য হ্যাঁ কোনো লস না হয় আর কি। আচ্ছা আচ্ছা, ক্লাস না করলে তো এখানে ভিডিও আছে। এখন সে যদি পড়াশোনা, সে মনে করে আমি 40 মিনিটের ভিডিও দেখবো, আমি 5 মিনিট। আর আমি এটাও বলছি যে আমার চেয়ে অনেক ভালো ভালো লেকচার আছে, ইউটিউবে গেলে পাবেন। ঠিক আছে, সো আপনারা আমার এটা না বুঝলে, কারণ বইয়ের এগুলো তো সলিউশন করে বলে দেওয়া নাই, কিন্তু আপনারা কনসেপচুয়াল স্টাডি যদি করতে চান, এই টপিক দিলে আপনারা ওটা রিলেটেড আরো ভালো, যেহেতু ওখানে অ্যানিমেশন আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? অ্যানিমেশনের মাধ্যমে আপনারা জিনিসগুলো আরো ভালো বোধগম্য হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ধরনের আপনি আপনাদের বলে আপনাদের পরীক্ষা হবে, বই টই সব আপনাদের সামনে থাকবে। আমি একটা বলে দিচ্ছি, ধরেন এই ধরনের একটা ম্যাথ, আপনারা যদি এটা বুঝে থাকতে পারেন তাহলে আমি বলবো যে এরকম একটা প্রবলেম আপনারা ক্রিয়েট করেন, তিনটা পার্টিকেলের জন্য এরকম একটা প্রবলেম ক্রিয়েট করেন এবং ওটা আপনারা সলিউশন করেন, মানে আপনারাই প্রশ্ন করবে, আপনারা উত্তর দেবেন। বুঝতে পেরেছেন প্রশ্নগুলো কিরকম হবে? আমি আপনাদের রেসপন্স চাচ্ছি। হ্যাঁ স্যার আছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, প্রশ্ন করতে বলছেন আমাদেরকে, আমরা প্রশ্ন করবো, আমরাই উত্তর দেবো, এরকম একটা কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে প্রশ্ন বানাতে হবে। তখন প্রশ্ন বানাতে হলে আগে বিষয়গুলো বুঝতে হবে না, তাই না? স্যার আগে পড়তে হবে, জিনিসটা বুঝতে হবে, বুঝতে কোন হবে, জায়গা হ্যাঁ হ্যাঁ থেকে প্রশ্ন করলে প্রশ্নটা আসলে উত্তরের সাথে মিলবে বা উত্তর দেওয়া সম্ভব হবে, দেখতে হবে এগুলো। তো এবারে আমি একটু ট্রিকি যাচ্ছি যে মানে মানে মুখস্থ করে করে তো সবসময় পড়াশোনা হয় না, আমার আসলে বোধগম্যতাটার বিষয়। ঠিক আছে, আচ্ছা। সো এখানে ইলেকট্রন গান এগুলো আপনারা একটু নিজেরা, এটা দিচ্ছি না, 4.8 এটা দিচ্ছি না। সো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, সো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির জন্য আমার এই সাই এবং তার এরিয়া, ঠিক আছে, এটার ক্যালকুলেশন করা স্যার হয়। আজকে না পড়ালে হতো না স্যার, অনেক একদম শেষ, চ্যাপ্টারটাই স্যার। শেষ করে দিচ্ছি আমি, বুঝছেন? আচ্ছা জি আচ্ছা স্যার। স্যার। সেই জন্যই, কারণ আমাদের সময় নেই তো, বুঝছেন? এরপর আমাকে আপনাদের একটু যাই, আমি এটা আজকে করছি তো ইলেকট্রোস্ট্যাটিক্স, আজকে আমি এতটুকু এই চ্যাপ্টার আমি একদম, কারণ সবগুলো আপনাদের দরকার নেই, গসেস ল, বাউন্ডারি কন্ডিশন, এগুলো যারা এগুলো নিয়ে পড়াশোনা করছে, যারা ধরেন কুকুলিতে আছে, তারা ওগুলো নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো ওই হিসেবে আপনারা চাইলে ওগুলো পড়তে পারেন, তবে আমি ওগুলো আলোচনা করছি না, আপনাদের বেসিক জিনিসগুলো যেগুলো আপনার দরকার। ঠিক আছে, আপনারা যদি
কম্পিউটার সায়েন্স থেকে অনেক সময় ওই লাইনে যায়, ঠিক আছে? কারণ এই সমস্ত এগুলো ল্যাবে বের করার জন্য এগুলো সব প্রোগ্রামিং এর মাধ্যমে হিসাব করে অনেক সময়, কারণ এগুলো তো চোখে দেখে বা করে অনেক সময় সফটওয়্যার থেকে এগুলো কাজ করে, ঠিক আছে? সো আমি আজকে করাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্স। তারপর নেক্সট ক্লাসে আমি দেখাবো ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্সের কিছু টপিক আর ম্যাগনেটিজম ইলেকট্রোম্যাগনেটিজম এগুলো রিলেটেড, ঠিক আছে? এরপর আমি এসি ফান্ডামেন্টালসে যাব। আমার মিনিমাম আর 3টা ক্লাস দরকার, ঠিক আছে? তো তাহলে জি, মোটামুটি একটা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যেসব কোর টপিক ওগুলো আপনাদের আলোচনা হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সো আচ্ছা আমি এখানে আসি একটু, আপনি বেশি বিরক্ত করবো না। আপনারা এই যে 4.8 আমি এখানে দিয়েছি, আপনারা এগুলো নিজেরা একটু পড়াশোনা করে নেবেন, ঠিক আছে? 4.8 4.11 দেখতে পাচ্ছেন? আপনারা এগুলো একটু নিজে পড়বেন আর এই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করে বাকিগুলো আপনারা এগুলো বুঝতে পারবেন। গসেস ল দরকার নেই, এগুলো গসেস ল এগুলো অনেক ক্ষেত্রে আছে, এগুলো আপনাদের এখন দরকার নেই, তবে আপনারা একটু সংজ্ঞা পড়ে নেবেন এই গসেস ল কি বলছে। তারপর প্রুফের দরকার নেই, গসেস লটা আপনারা পড়েন। পয়জনস এন্ড ল্যাপ্লাস থিওরেম এটা দরকার নেই আপনাদের, ঠিক আছে? আপনাদের দরকার নেই। ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড এনার্জি এই বিষয়ে শুরুর দিকে অনেক কথা বলেছি আপনাদের, ঠিক আছে? এখানে পটেনশিয়ালিটি এখানে যে আলোচনাটা করা হয়েছে যে আধানের মধ্যে বিভব পার্থক্য, ঠিক আছে? একটা পয়েন্ট চার্জ, এখানে পয়েন্ট চার্জ না, দুটো ভিন্ন চার্জ, ঠিক আছে? কতটুকু দূরত্ব আছে এটা আপনারা নিজেরা পড়লে আমি আশা করি আপনারা বুঝবেন, ঠিক আছে? আর পটেনশিয়াল এন্ড পটেনশিয়াল ডিফারেন্সেস ঠিক ওইটাই, যে এক ভোল্ট হচ্ছে যে এক কুলম্ব আধান আমার সরাতে ডিসপ্লেস করতে, ঠিক আছে, যদি 1 জুল কাজ হয় সেটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান ইজ ব্রিঙ্গিং আ পজিটিভ চার্জ, মানে একটা পজিটিভ চার্জ আনা অফ 1 কুলম্ব। 1 কুলম্ব আধানের একটা পজিটিভ চার্জ আমার আনতে যদি 1 জুল শক্তি খরচ হয় তাহলে সেটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো 60 তাহলে এখন আমাকে বলেন 60 ভোল্ট মানে কি? সুশান্ত শুনুন, লেডিস ফার্স্ট দেখি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ টুম্পা দেখি বলেন, আমি এখন যেটা বলেছি, ঠিক আছে? 60 ভোল্ট মানে কি? 60 ভোল্ট তাহলে 6 কুলম। 60 কুলম্ব হবে না রে, আরে না স্যার, 1 কুলম্ব 1 কুলম্ব। 1 কুলম্ব আধান। আপনার কথা স্যার শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, নেটওয়ার্ক তো আছে। স্যার লিভ নিয়ে আবার জয়েন করব স্যার। প্রায় শেষ তো, লিভ নিলে আবার রেকর্ডিংটা অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আমার কথা শুনছেন এখন? টুম্পা আমার কথা শুনছেন? স্যার ফুললি বোঝা যাচ্ছে না স্যার, একটু মানে কেটে কেটে আসতেছে কথাটা। একটু 2 মিনিট ওয়েট করেন তাহলে। হ্যালো, একটু 2 মিনিট ওয়েট করেন। হ্যালো স্যার। হ্যাঁ শুনছেন আমার কথা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি যে এটা শুনেছেন আমি 1 ভোল্টের যেটা বলছি, আচ্ছা ঠিক আছে আমি আবার বলি যে একটা পটেনশিয়াল ডিফারেন্স, কোন একটা আধানের পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, আমি যদি বিভব পার্থক্য বলতে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে সে কি পরিমাণ এনার্জি রিলিজ করছে বা এনার্জি গ্রহণ করছে, ঠিক আছে? এক্সকিউজ মি। সো আমার 1 ভোল্ট কখন হবে? যখন 1 কুলম্ব আধান পজিটিভ চার্জ, 1 কুলম্ব পজিটিভ চার্জ যদি আমি ডিসপ্লেসমেন্ট করতে আমার যদি 1 জুল শক্তি খরচ হয় তাহলে সেটা হচ্ছে 1 ভোল্ট। সো আমার 6 ভোল্ট বলতে কি বোঝাচ্ছে বলেন তো?
দেখি সুশান্ত বলেন। স্যার পজিটিভ চার্জ 6 কুলম্ব চার্জ করার সাথে যে পরিমাণ শক্তি লাগে ওইটাই নো নো স্যার নো নো 6 1 কুলম্ব চার্জ হবে শুধু। 1 কুলম্ব চার্জ হ্যাঁ হবে 1 কুলম্ব, এবং আমি একক পজিটিভ চার্জ মানে হচ্ছে একটা কুলম্ব চার্জ, ওটাকে যদি ওটাকে আমার একক মিটারে একক দূরত্বে সরাতে যদি আমার আমার ওইটাকে 60 জুল কাজ করতে হচ্ছে। জুল, হ্যাঁ কাজ ঠিক আছে? করতে হয়। বুঝতে পেরেছেন? হুম, তাহলে দেখেন আমাদের ধরেন কাপ্তাই থেকে, বুঝছেন, কাপ্তাই থেকে আমাদের এখানে অনেক দূর না, ইলেকট্রিসিটি জেনারেশন থেকে এখানে ডিস্ট্রিবিউশন কনজিউমার আমরা, ঠিক আছে? তো ওখান থেকে আমার 33 কিলো ভোল্টের লাইন দিয়ে আমার ইয়ে আনতে হচ্ছে। তার মানে কি 33,000 ভোল্ট না? হুম, তাহলে ওই আমার এখানে একক কুলম্ব আধানের আমার ইলেকট্রন ফ্লো আমার এখানে পাওয়ার জন্য ওখান থেকে প্রায় 33,000 জুল কাজ করে এখানে আনতে কাজ হচ্ছে। করে। হুম, ঠিক আছে? এই কনসেপ্ট হচ্ছে জি। এটা, আপনারা আর একটু নিজেরা স্টাডি করে নেবেন। ঠিক আছে? সো এই যে আমার যদি দূরত্ব হিসাব করি, দূরত্বের কথা যদি আসে, তখন আমি পটেনশিয়াল এট আ পয়েন্ট, কোন একটা পয়েন্টের জন্য কোন একটা পয়েন্ট আমি এখান থেকে একক আধানে এখান থেকে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে আমার মাইনাস ডিএক্স এই ইকুয়েশনটা আসবে। আমি আশা করি আপনারা সামেশনের অঙ্কগুলো পারেন, যেহেতু এই কি বলে ইন্টিগ্রেশন পারলে এটা পারবে, এটা একদম জেনারেল ইন্টিগ্রেশন। ঠিক আছে? সো ডি দূরত্বে পজিটিভ দূরত্বে এখানে দেখেন ডি এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল, আর লিমিট হচ্ছে ডি এবং ইনফিনিটি। সো ভ্যারিয়েবলের মধ্যে ডি একবার বসবে, ইনফিনিটি একবার বসবে, আমরা এটা পেয়ে যাবো। এটা নেগলিজিবল হবে কারণ জিরো হয়ে যাবে। ঠিক আছে? সো এখন ইয়ারের জন্য একটা, মিডিয়ামের জন্য একটা, এটা ঠিক আছে। পটেনশিয়াল অফ চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার না, এটা দরকার নেই। সো আমার এতটুকু এই চ্যাপ্টারে এই টপিকগুলো আপনাদের আলোচনা করেছি। আর 4.17 4.18 এগুলো আপনারা নিজেরা পড়বেন, ব্রেকডাউন ভোল্টেজ এন্ড ডাইলেকট্রিক স্ট্রেংথ। ঠিক আছে? তারপর 4.19 এত কিছু একটু দেখুন, আমি এগুলো এখানে দিয়েছি আপনাদের। ঠিক আছে? সিম্পল কোথায় 4.1 4.7 ম্যাথমেটিক্স গুলো দিয়েছি 4.19 পর্যন্ত। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু পর্যন্ত। আপনারা এই চ্যাপ্টারটাও পড়াশোনা করে নেবেন। ঠিক আছে? আপনাদের রবি অথবা সোমবারের দিকে আপনাদের আমি একটা ক্লাস টেস্ট নেব, সর্বশেষ ক্লাস টেস্ট। ঠিক আছে? জি স্যার। 20 মার্কস 10 স্যার এমসিকিউ। কোন টপিকস এর উপর নেবেন ওইটা একটু স্যার ইয়াতে গ্রুপে আগে থেকে বলে আচ্ছা দিলে ঠিক ভালো আছে, হয়। তবে যেটা থাকবে আপনার মিড টার্মের পরে যা যা আলোচনা করেছি আর কি, ঠিক আছে, আমি তবু বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আসসালামু আপনারা আলাইকুম সবাই স্যার। ভালো থাকবেন, স্টাডি করবেন এগুলো। ওকে, ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম।